মন্ত্রী পরিষদে দেখবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের সেই প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই। মার্কা আছে কোন সে মার্কা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চৈত্রকল ইউনিয়নের আজকের এই নির্বাচনী জনসভার সহযোদ্ধা সভাপতি তাহসিন মাস্টার, উপস্থিত আছেন এই ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, ওলেমা দল এবং ওয়ার্ড কমিটি, কেন্দ্র পরিচালনা কমিটি, সুধী মণ্ডলী, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুধী মণ্ডলী, সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, এই চৈত্রকল ইউনিয়নের বিভিন্ন লুঙ্গি পরা ভাইয়েরা, আমাদের পাশে খেতারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নানুরুল সহ আমার প্রিয় মারা, বোনেরা, এই প্রিয় এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাই, আদিবাসী ভাইদের জন্য আদাব, নমস্কার। কেমন আছেন? সকাল থেকে 11 নম্বর 5 গেছি ইউনিয়নে গণসংযোগ করেছি, প্রায় 14টি। শেষে একটা পথসভা করেছি জনসভার মতো। সেখান থেকে সন্ন্যাসীর বাজারে এক জনসভা করে আপনাদের এখানে এসেছি। এত ক্লান্ত, কিন্তু এখানে এসে ক্লান্তটা কেটে গেছে। সারাদিন যত পরিশ্রম করেছি, এখানে এসে আমার মনে হচ্ছে পরিশ্রমটা সার্থক হয়েছে। আপনারা আমার মনটা ভরিয়ে দিয়েছেন, প্রাণে উচ্ছ্বাস জেগে দিয়েছেন। আমি ভাবতেই পারিনি যে এই মাঠটা ভরিয়ে দেবেন আপনারা। রাস্তায় আসতেছি, রাস্তায় আমার মিছিলের পর মিছিল, আমি অবাক হয়ে গেলাম। মনে হয় যে এখানে একটা উৎসবে পরিণত হয়েছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য। প্রিয় এলাকাবাসী, নিঃসন্দেহে আমি মনে করি আপনারা আসলে আমার অভিভাবক, গার্ডিয়ান। সেইটা পরিচয় দিয়েছে চৈত্রকল ইউনিয়নের প্রতিটি মানুষ। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন, সবাই যারা অংশগ্রহণ করেছেন, অভিভাবক কাহাকে বলে, কত প্রকার, সেটা আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে এই ইউনিয়নের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে এই ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আগামী দিনে এই চৈত্রকল ইউনিয়নের মানুষের প্রত্যাশার যে ঠিকানা, চাওয়া পাওয়া, অনেক স্বপ্ন থাকে আপনাদের। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশের, একটু কমে দেন, বাংলাদেশের ইতিহাসে 54 বছর স্বাধীনতার ইতিহাসে আমাদের 33 বছর মানুষ আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, বাদুড়ের মতো চুষে খেয়েছে। আর ব্রিটিশ উপনিবেশন শাসন ব্যবস্থা উপর থেকে সংসদ সদস্য এখানে প্রেরণ করে, যাকে আপনারা আমরা চিনি না, তাদেরকে দিয়ে এই পীরগঞ্জ শাসন করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য। জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য দলের, আপনারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আপনারা আমার অধিকারকে বিপন্ন করেছে। আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন, বেশিরভাগই শিক্ষিত, মেট্রিক ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, মা বোনেরা সবাই। আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে, কষ্ট দিয়ে, শ্রম দিয়ে আপনার পরিবার পরিজন, সংসার পরিপাটিভাবে চালাচ্ছেন। কোনো রাষ্ট্রযন্ত্র, কোনো এমপি, কোনো স্পিকার বা কোনো মন্ত্রী আপনাদেরকে কোনো সাপোর্ট দেয়নি। নিজেরাই আপনারা সংগ্রাম করে স্বাধীনতার পর থেকে নিজেই বেঁচে থাকার একটা সুন্দর জীবন যাপনের জন্য স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন যখন রাষ্ট্রযন্ত্র বা এখানকার স্থানীয়
এমপি বা মন্ত্রীরা যখন আপনাকে সাপোর্ট দেয় নাই, তখন নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রামে আমরা এগিয়ে চলছি সামনে একটা স্বপ্ন দেখার জন্য। সেই মানুষগুলো যদি রাষ্ট্রযন্ত্র সাহায্য পাইতেন, আপনার ছেলের চাকরি হতো, আপনার যদি চাকরি হতো, আপনার মেয়ের চাকরি হতো, আপনার স্ত্রীর যদি চাকরি হতো, বা কোনো ব্যবসা যদি করতে পারতেন, বা কোনো গার্মেন্টস শিল্প এখানে হতো, এখানে যদি কোনো ইন্ডাস্ট্রি হতো, এই মানুষগুলো সেখানে কর্ম করে তাদের ছেলে মেয়েদের, তার পরিবারকে, তাদের সংসারকে সুন্দর একটা স্বপ্ন থেকে তারা একটা উচ্চ মাত্রায় জীবন লাইফ লিভ করতো, তাদের ছেলে ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, আজকে আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক চাকা সমৃদ্ধি হইত। দীর্ঘ 33 বছর আমাদের এই জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে 11 নম্বর 5 গেছি ইউনিয়নে যখন আমি সেই আমোদপুর গ্রামে ঢুকে, তখন পাশের বয়স্ক 70 ঊর্ধ্ব বয়স্ক মহিলা বলতেছে, বাবা আমি বিয়ে হওয়ার পরে গ্রামে এসেছি, যারাই ভোট নিতে এসেছে তারাই বলেছে রাস্তা পাকা করে দেব, আমরা তাকে ভোট দিয়েছি, আজ পর্যন্ত রাস্তা পাকা হয়নি। আমার বেটার বউ সেও বুড়ি হতে চলছে, তাদেরকেও হয়তো তারা আমি বেঁচে থাকতে হয়তো পাকা রাস্তা দেখবো কিনা জানি না। তুমি বাবা কি এটা করতে পারবা? এই প্রশ্ন প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে অসংখ্য প্রশ্ন, যারা এই রাস্তাঘাট দ্বারা অধিকার থেকে বঞ্চিত মানুষগুলো, এর জবাব দেবে কে? এর জবাব কি আমি জানি না। কারণটা হলো আমরা আমাদের এই এলাকার নেতৃত্বের জায়গায় আমরা আমাদের প্রতিনিধিত্ব দিতে পারিনি বা তৈরি করতে পারিনি। জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা তাদের নেতৃত্বের যারা দিতে চায় বা যারা এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়ে এই পীরগঞ্জকে বিনির্মাণ করতে চায়, উপরে যারা মাথার উপর বট গাছ যারা আছে, তারা ছোট গাছকে উপরে উঠতে দেয় না। যার ফলে দলগুলোর মধ্যে নেতৃত্ব সংকট হয়েছে। আজকে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়াটিয়া এমপি এখানে নিয়ে এসে আমাদেরকে আবার রুটির মতো রুটি বলে আবার আমাদের উন্নয়ন বঞ্চিত করে দিয়েছে। এই মানুষগুলো আঘাত পাইতে পাইতে উন্নয়ন হবে অথবা চাকরি হবে, এই বিশ্বাসটুকু তাদের হৃদয় থেকে চতুর্থ আসনে উঠে গিয়েছে। কাউকে তারা বিশ্বাস করতে পারে না, টাকা দিয়েও বিশ্বাস করতে পারে না, চাকরি দিবে সরকারি ভাবে বিনি পয়সায় চাকরি দেবে এই বিশ্বাসও করতে পারে না। এই বিশ্বাস ছিল যে মানুষগুলো অসহায় সমস্যার মানুষগুলোর সঙ্গে যারা প্রতারিত করেছে, সেই জায়গায় আমি, আমার বাবা চেয়ারম্যান হয়েছে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করেছি, আমার জায়গায় আমি দেখেছি যে মানুষগুলোর কষ্টের মানুষগুলো, তাদের এই ক্ষুদ্র চেয়ারম্যানকে দিয়ে তাদের চাহিদা পূরণ করা কোনো সম্ভব হয় না। সেই সুপ্ত প্রত্যাশা থেকেই আমি আমার সংগ্রামী জীবনকে বেছে নিয়েছি জনগণের পাশে থেকে। দলের নেতৃত্বের শীর্ষ নেতা তারেক রহমানের সাথে বৈঠক করে বলেছে, তুমি এই অঞ্চলের মানুষের পাশে থাকো, একদিন না একদিন তোমার সেই সুযোগ আসবে। সেই সংগ্রামী ইতিহাস আমি থানা বিএনপির সভাপতি, আমাকে তারেক রহমান সরাসরি আমাকে লিখে দিল যে পীরগঞ্জের উপজেলায় উনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, আমাকে থানা বিএনপির সভাপতি নিয়োগ দেওয়া হলো বা আমাকে প্রদান করা হলো। তখন রংপুর জেলা বিএনপির সভাপতি ছিল রহিমউদ্দিন ভরসা, হাবিবুর নবী খান সোহেল। যখন আমি তাদেরকে কাগজ দিলাম, তখন এই কাগজটা তারা গ্রহণ করতে চায় না এরকম। যখন নেতাকে বললাম, এই কাগজটা তারা নিয়েছে, আমাকে কার্যক্রম করতেছি, কিন্তু সহযোগিতার বিষয়টি প্রশ্নবিদ্ধ ছিল। তারপরেও আমি থেমেছিলাম না। আমার এই কমিটির বিরুদ্ধে, তারেক রহমানের কমিটির বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেই মামলাও আমি মোকাবেলা করে আমি এই সাধারণ মানুষ, এই পীরগঞ্জের মানুষের জন্য আমি মাথা হেট করে নেই, আমি দুর্গম ভাবে এগিয়ে চলছি। তারপরেও আমি এই সংগ্রামী মানুষগুলোকে নিয়ে রংপুরের নেতৃত্ব দিয়েছি। রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, রংপুর জেলা বিএনপির সভাপতি ছিলাম, রংপুর জেলা বিএনপির আজকেও কিন্তু কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছি। এত বড় দায়িত্ব পালন করার ক্ষেত্রে এই পথটি কিন্তু খুব সহজ ছিল না আমার জীবনে। অনেক চড়াই উতরাই, অনেক হামলা মামলা, অনেক নির্যাতন নিপীড়ন। কমিটি যখন নিয়ে এসে রংপুরে অবস্থান করি, তখন পার্টি অফিসে হামলা,
রাস্তার উপরে ককটেল নিক্ষেপ করে আমার পথ রুদ্ধ করে নেতৃত্বের জায়গা থেকে আমাকে ছিটকে দেওয়ার সকল ষড়যন্ত্র, বুদ্ধি, কৌশল এবং আপনাদের দয় পার হয়ে আজকে কিন্তু আজকের নমিনেশন পেপারটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি ধানের শীষের। এটুকু শুধু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি। এর মধ্যে ছাত্র অবস্থায় যখন আমি কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন জামাত শিবিরের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে পীরগঞ্জে, তাদের হামলায় শিকার হয়ে আমার পিঠে, মাথায় এবং এমন ভাবে জখম করলো, আমার এলাকায় ছুটে গেলে যাবে মৃত্যু হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি বেঁচে উঠেছি। প্রায় 65 ছিলেন আমার শরীরে ছিল জামাত শিবিরের রক্ষাটা বাহিনীর হাতে। আমাকে দমিয়ে দেওয়ার সকল ষড়যন্ত্র, সকল ফাঁক ফুকর তারা একটিও কোনো কেউ বাদ দেয়নি। আপনাদের আমার লক্ষ্য আছে এই মানুষগুলোর মুখে কিভাবে হাসি ফোটায়, লক্ষ্য স্থির করে জীবনকে বাজি রেখে আমি কখনো দমিনি। আপনারা দেখেছেন এই বিএনপির পার্টি করতে যা পীরগঞ্জে অনেক মারামারি হয়েছে, রংপুরে অনেক মারামারি হয়েছে, পুলিশের নির্যাতন 17 বছর হয়েছে, মামলা হয়েছে 17টা মামলা হয়েছে, 7টা মার্ডার কেস হয়েছে, মামলা হামলা হুলিয়া নিয়ে। তারপরও আমি কিন্তু দমি ছিলাম না। শুধু একটা সুপ্ত একটি চিন্তা ভাবনা, আপনাদের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্নকে আমি লালন করেছি আমাকে জীবনকে বাজি রেখে। আবু সাইদ যেভাবে জীবন দিয়ে বাংলাদেশ এবং বাংলা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়, ঠিক সেই কায়দায় আমি আমার চেয়ারম্যান এবং জেলা নেতৃত্ব দিয়ে আমি আমার জীবনকে বাজি রেখে প্রমাণ করতে আমি চেষ্টা করছি যে কিভাবে এই নেতৃত্বের জায়গায় নিজের সন্তান, এলাকার নেতৃত্ব ছাড়া এলাকার কোনো কাজ হয় না। সেই নেতৃত্ব আমি প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বাজি রেখে আজকে এই জায়গায় এসেছি। সেই জায়গায় আপনাদের সহযোগিতা ছিল, সেই জায়গায় আমার দলের নেতৃবৃন্দ ট্রাকে ট্রাকে আপনারা বিভিন্ন পীরগঞ্জে সমাবেশে গিয়েছেন, রংপুরে সমাবেশ করেছেন, দিনাজপুরে সমাবেশ করেছেন, রাজশাহীতে করেছেন, ঢাকায় করেছেন, আমাকে সাহস জুগিয়েছেন। তখন আমার স্বপ্ন দেখার সম্ভাবনাকে আরো উচ্চ মাত্রায় নিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সংগ্রামী জীবনের ইতিহাস শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই পর্যায়ে আসতে আমার কত কঠিন পথ অতিক্রম করতে হয়েছে, এটা আপনাদের কাছে না বললে হয়তো আমার এই কষ্টের জায়গা আমি কাকে বলবো? আপনারা তো আমার অভিভাবক, আমার তো বলার জায়গা নেই। আমি আমার কথাগুলো আপনাদের কাছে বলতে পেরে আপনাদের সাহস, শক্তি, দোয়া নিয়ে আগামী দিনের আজকের চলার পথকে আরো কত কঠিন হবে সেই জায়গায় আপনাদেরকে পাশে পেলে আমি অসম্ভবকে সম্ভব করবো ইনশাআল্লাহ। উপস্থিতি, এটা শুধু এই জায়গায় আসতে আমার কত আঘাত পেয়েছি। এই জন্য পীরগঞ্জে নেতৃত্বের অন্য দলের যারা নেতা, তারা এই ধরনের ডিটারমেন্ট নিয়ে একটা ভালো মানুষ কখনো সৎ নিয়ত নিয়ে এই রংপুর জেলার নেতৃত্ব টিকে থাকা বা অন্য দলের নেতৃত্বে টিকে থাকা সবার জন্য কঠিন অসম্ভব ছিল। আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমার বয়স তখন 24 বছর বয়স ছিল। তখন কিন্তু আমাকে আমার প্রতিপক্ষ যিনি ছিল, উনি বলেছিলেন যে এই কাঁঠাল গাছের সার হয়নি, একে ভোট দিলে এলাকার চেয়ারম্যানই করতে পারবে না। আর মদনখালী ইউনিয়নের মানুষ তারা বলেছে যে এই চেয়ারম্যানের প্রার্থীর যেহেতু সার হয়নি, ভোট দিয়ে আমরা সার বানাবো। সেই কাজটি করেছে, তারা প্রমাণ করে দিয়েছে। এই জায়গা থেকে আমি যখন এই পথ সততা নিষ্ঠা নিয়ে কাজ করে প্রতিকূল উপেক্ষা করে এই জায়গায় 14 বছর যখন আমি করেছি, তখন আমি স্বপ্ন দেখেছি আরো সামনে এগিয়ে হবে, অনেক পথ বাকি। এই পীরগঞ্জের রংপুরের জেলার দায়িত্বে যখন নিয়েছি সততা নিষ্ঠার সঙ্গে, আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন জেলা বিএনপির নেতা দুর্নীতি, কমিটি বাণিজ্য, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, বিভিন্ন ভাবে তাদের নামে বিভিন্ন পেপার পত্রিকায় আসে। আল্লাহর রহমতে আপনাদের এই নিভৃত পল্লীতে জঙ্গলে বাস করা আমি অধম, আপনাদের সহযোগিতায় এখনো কেউ বলতে পারে না। আপনাদেরকে কেউ বলেছে যে রংপুরে জেলা বিএনপির কনভেনর সভাপতি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, মার্ডার কেস দিয়ে টাকা নিয়েছে, চাঁদাবাজি করেছে, রংপুরে দলের নাম ভেঙে অনেক ধরনের অন্যায় করেছে, এরকম কোন অভিযোগ কি আপনাদের কাছে এসেছে? সৎ থাকা একটা বড় চ্যালেঞ্জ। এটা আমাদের দলের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীরা থাকে, তাদেরকে ম্যানেজ করে সৎ থেকে আপনাদের এই দলের নেতৃত্ব দেওয়া এবং আপনাদের মন জয় করা বা এই পীরগঞ্জের মানুষের সারাদিন কথা শোনা, এটা সঠিক, এটা কি পথটা কি সহজ মনে করেন? অনেক কঠিন কাজ। এটা সম্ভব হয়েছে আপনাদের দোয়া এবং সহযোগিতা। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি বললাম
শুধু আপনাদের একটু অবগতি করার জন্য এই জায়গায় আসতে গিয়ে এই জন্য নেতৃত্ব সৃষ্টি হওয়ার ক্ষেত্রে অনেক বাধা, সেই বাধা গেলে উপেক্ষা করে কি আসে বলেন? আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিজন, তাদেরকে তো আমি সময় দিতে পারি না। আমি যদি ব্যবসা না করতাম রাজনীতি করতে পারতাম না, কারণ রাজনীতি করতে অনেক টাকা পয়সা খরচ হয়, ঠিক কিনা? এই যে আমাদের নেতারা যারা এখানে আপনারা এই আয়োজন করেছেন চৈত্রগড় ইউনিয়নে, এবং এখানে অনেক মামলা হয়েছিল, ঢাকার হাইকোর্ট থেকে তাদেরকে জামিন করতে হয়েছে, প্রায় 3.5 তো আসামিকে নিয়ে জামিন করেছি আমি। কি জন্য করেছি? অস্তিত্বের লড়াইয়ের জন্য। এই সংগ্রামে পিছিয়ে পড়া যাবে না, কারণ এই সংগ্রামে যদি জিততে না পারি আর কখনো হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না। আজকে হয়তো কথা বলতে পারছি, এই সংগ্রামে আমরা যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানকার আমির গোলাম মোস্তফা সাহেব, যিনি সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে, তার পরিবার মাগফিরাত কামনা করছি। এই এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, সামনের পথ আগাতে হবে। এই এলাকার নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আর ভুল করা যাবে না। কারণ আপনার সন্তান, আপনার ছেলে যারা বহিরাগত নেতৃত্ব, ভাড়াটিয়া এমপি আজকে আপনাদের এখানে নাই, আপনাদের ছেলেরাই আপনাদের নেতৃত্ব তৈরি করেছি। আমি ধানেশ্বরের প্রার্থী মার্কাটা নিয়ে এসে আপনাদের কাছে হাজির করেছি। এই মার্কাটা পাওয়াটাও কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল, অন্যান্য জায়গায় কিন্তু অনেক মারামারি খুনি হচ্ছে, ঠিক কিনা? তারপর তারেক রহমান 30 তারিখে আসতেছে, আগামী 30 তারিখে আবু সাইদের কবর জিয়ারত করবে। আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী, যিনি দেশ পরিচালনা করবে, ইতিমধ্যেই তিনি যেভাবে প্রতিটি উপজেলা, প্রতিটি বিভাগীয় শহরে যেভাবে সভা করেছে, জনসভা, ইতিহাস সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন একটা নতুন পৃথিবী গড়ার যে কারিগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা দেখেনি, ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেতাত্মা অথবা আরেকটা শহীদ জিয়াউর রহমান হয়তো বাংলাদেশে দিয়েছে মহান আল্লাহ, যার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্টের রক্ত প্রবাহিত, যার শরীরে সাবেক প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রীর রক্ত প্রবাহিত। এরকম নেতা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোনো দ্বিতীয়টি আর নাই। সেই নেতা আমরা পেয়েছি। সেই নেতার নেতৃত্বে আমি একজন কর্মী হিসেবে, দলের নেতা হিসেবে, একজন সহযোগী কর্মী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। নেত্রী বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করে, পরের দিনে তখন তার জানা যায় মানুষের ঢল, লক্ষ কোটি মানুষের ঢল, যে মানুষটি নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায়, চিকিৎসার অভাবে তাকে আলিঙ্গন করতে হয়েছে। কেন? এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এই ভোটাধিকার জন্য। আজকে ভারতেরকে ভোটের জন্য কিন্তু উনি সংগ্রাম করেছে, সেই ভোটের জন্য উনি জীবন দিয়েছে। আজকে তারেক রহমান কিন্তু ইতিম, তার মা নাই, তার ভাই নাই, তার বাবা নাই। সেই দলের নেতৃত্ব দিয়েছে আপনাদের এই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই মজলুমের পক্ষে আপনাদের থাকা এটা দায়িত্ব হয়ে পড়েছে দেশের রাষ্ট্র। সেই জায়গায় আপনাদের আমি সহানুভূতি, আপনাদের সহযোগিতা কামনা করি। কারণ এই অঞ্চল, পশ্চিম অঞ্চলের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন, কারণ যে দল ক্ষমতায় যাবে সেই দলের কর্মী আপনারা। সেই দলের ধানেশ্বরী মার্কায় ভোট দেবেন, সেই দলের ধানেশ্বরী মার্কায় ভোট দিয়ে সেখানে সংসদ সদস্য নির্বাচিত করবেন, সেই দলের সরকার হবে, সেই দলের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। আমার এলাকার কাজ, যেখানে আবু সাইদের মতো বীর জীবন দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র নতুন করে ভাবার, নতুন করে একটা সংগ্রামী, নতুন করে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণের জীবন দিয়েছে। সব ক্ষেত্রে আমাদের কিন্তু অবস্থান, বাংলাদেশের মধ্যে, রংপুরের মধ্যে আমাদের অবস্থান কিন্তু ছোট না। তো যে বীরের জন্ম এখানে, যে বীরের জীবন না দিলে বাংলাদেশে কিন্তু বিপ্লব হতো না। সেক্ষেত্রে আমাদের প্রাপ্তি, আমাদের অধিকার, আমাদের চাকরি, আমাদের এলাকার ইন্ডাস্ট্রি, এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, এখানে স্টেডিয়াম, এখানে হসপিটাল, জাফরপাড়া কামিল মাদ্রাসা, সরকারি, ভেন্ডাবাড়ি থানা সহ কাজী হায়াত মামুন মাজার কমপ্লেক্স, এই এলাকার মানুষের শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। আমাদের চৈত্রগড় ইউনিয়নের অনেক সমমন জায়গা আছে, ইতিমধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি হয়েছে, আরো কিছু ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে এসে এখানে প্রায় 1-2 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করার আমাদের একটা সুযোগ হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। এই অঞ্চলের মানুষের সঙ্গে, এই অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, প্রতিটি জিনিসের সঙ্গে আমার কিন্তু একটা সম্পর্ক আছে নিবিড়।
আমি কিন্তু দল বুঝি না, কে জাতীয় পার্টি করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে এনসিপি করে, এটা আমি বুঝি না। আমি বুঝি এই পীরগঞ্জের মানুষ, এই চৈত্রগঞ্জের মানুষ আমাদের হৃদয়ে আমরা আঁকড়ে ধরে তার মূল্যায়ন করতে চাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আল্লাহর রহমতে যদি ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয় 12 তারিখে, আপনারা এই চৈত্রগঞ্জ ইউনিটের প্রতিটি মানুষের জন্য আমার বাড়ির দরজা খোলা থাকবে। এবং এখানে জেলার নেতা কর্মী আছে, বিএনপির কোন নেতা লাগবে না, আপনারাই আমার নেতা। আমি ঘুষ খাই না, এবং আমি কিন্তু ঘুষ খাই না, এটা আপনাদের বললাম। কি কারণে? আপনারা যাবেন, কাজ করে নেবেন, 1 টাকা ঘুষ দিতে হবে না। বাংলাদেশে কেউ কোনো নেতা এইভাবে বলতে পারবে কিনা জানি না। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনাদের সেবা করে আপনাদের মুখে হাসি ফোটাতেই এটাই আমার সুখ। শুধু তাই নয়, গোটা রংপুর জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন পৌরসভায় গিয়েছি, আমি মিটিং করেছি। প্রায় 25 লক্ষ ভোটার রংপুরের জেলা 6টি আসনের। প্রত্যেকটা মানুষ আপনাদের দিকে লক্ষ্য করে বসে আছে, যে পীরগঞ্জের মানুষের জন্য দোয়া করতেছে। হে প্রভু, তুমি আমাদের এই সাইফুল ভাইকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য তার মনটাকে সহজ করে দিন। কারণ এখানে যদি নির্বাচিত হয়ে যায়, গোটা রংপুর ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা তৈরি হবে। পিছিয়ে পড়া এই রংপুর, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি নাই, এখানে কাজ নাই, এখানে রাস্তাঘাট নাই, ব্রিজ নাই। এখানে আমাদের 30টা মেগা প্রকল্প উন্নয়নের মাধ্যমে প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই জায়গায় গেলে কিন্তু আমাদের কিন্তু পিছিয়ে পড়েছে। তারা মনে করে এই পীরগঞ্জ থেকে যদি এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়, গোটা রংপুরকে টেনে আগামী দিনে বাংলাদেশে একটি বড় ধরনের আধুনিক রংপুর বিনির্মাণেরটা হয়তো আমাদের সম্ভাবনা হবে। সেই হয়তো স্বপ্ন তারা দেখে। রংপুরের বা পীরগঞ্জের বাইরে যারা মানুষ আছে, সবার চোখ এখন পীরগঞ্জের দিকে, ঠিক না? ইতিমধ্যে আপনাদের হয়তো রংপুর শহরে সব আশেপাশে থানায়, দিনাজপুর, বিভিন্ন জায়গায় যখন যান, আপনাদের আত্মীয় স্বজন বলে না যে এইবার ভুল করেন না, সাইফুলকে ভোটটা দেন, বলে কেন? এটাই হলো তাদের চাওয়া, এটাই তাদের প্রত্যাশা। জানে যে এই জায়গায় হলে রংপুর অঞ্চলের তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক, এই এলাকাটাকে পীরগঞ্জ ঘুরে দাঁড়াবে, রংপুর ঘুরে দাঁড়াবে। আপনাদের আত্মীয় স্বজন আসবে, আপনাদের রিকোয়েস্ট করবে, আমার কাছে নিয়ে যাবেন, আপনাদের কাজ করব। শুধু রংপুরে না, গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় আমার সুযোগ আছে আপনাদের যে কোনো উপকার করার জন্য। একটা টেলিফোনে যথেষ্ট। তাই আসুন, আমরা আমাদের সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের এই এলাকার ভাগ্য বিনির্মাণের জন্য আমাদের ক্ষোভ, রাগ, ত্যাগ সবকিছু ভুলে গিয়ে আমরা এক হই। আমরা সকল ধর্মের মানুষ, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষকে একটা জায়গায় ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ করি। এই দেশ কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর কাছে যেন জিম্মি না থাকে। এখানে বাংলাদেশ তার নিজের গতিতে চলবে, গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক ধারায়। তারেক রহমান ইতিমধ্যে বলেছে, বাংলাদেশে এসে প্রথমে একটা মেসেজ দিয়েছে, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। যে একটা মানুষ সকালে জানি বাড়ি থেকে বের হয়ে নিরাপদে জানি বাড়িতে ফেরে। হ্যাঁ, এই দেশের দিনের পথে, আল্লাহর পথে, নবী রাসূলের তার কার্যক্রমের উপরেই বাংলাদেশ পরিচালনা করবে, তার নীতি আদর্শের উপরেই। এই কথা কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে। অথচ আমি কয়েকদিন আগে দেখলাম জামাত ইসলামের আমির বলেছে যে শরিয়া আইন পালন করবে না, সংসদে তারা বাস্তবায়ন করবে না। অথচ কিছুদিন আগে ওয়াজ মাহফিলে ওই জামাত ইসলামের যারা আলেম ওলামা এবং যারা প্রার্থী এমন ভাবে স্লোগান দিয়েছে, সংসদে আল কোরআনে আইন চাই, বাস্তবায়ন করতে হবে। তার নেতা বলতেছে একটা, তার এমপি প্রার্থীদের তৃণমূলের ওয়াজ মাহফিলে তারা বলতেছে আর একটা। কোনটা ঠিক এটা আপনাদের কাছে বিচার দিলাম। ওরা কোন আইন পালন করবে, কোন বিষয় নিয়ে ওরা আলোচনা করতেছে? আমাদেরকে বিভ্রান্ত করছে না? মানুষকে বিভ্রান্ত করছে কিনা? তাহলে এইভাবে দেশ কি চলা যাবে? কয়েকদিন আগে দেখলাম হাত পাকা নাকি একটা মার্কা আছে, হাত পাকা চরম নাই নাকি, ওনার সাংবাদিক সম্মেলন বলতেছে যে ওই দলটার মুনাফিক, যে দলটা ওনাদের সাথে 11 দল ছিল, স্লোগান কি দিয়েছিল যে পিয়ার ছাড়া ভোট হতে দেব না, তারপরে গণভোট ছাড়া ভোট হতে দেব না। এমন নাই আছে। তারপরে 2 ঘন্টা পর দেখি জামাত ইসলামের আপনার হাত পাকার বিরুদ্ধে বলতেছে এটাও মুনাফিক, মানে মুরুখ যুদ্ধ লাগিয়ে গেছে। এইভাবে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই জন্য আমাদের এই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।
দিনের পথে আল্লাহর পথে আলেম ওলামা কিন্তু খালেদা জিয়া অনেক পছন্দ করে। খালেদা জিয়ার যে আলেমেরা যেভাবে তার খাটিরে ঘাড়ে তুলছে, মিজানুর রহমান আজহারী দেশ বরেন্দ্র, এশিয়া মহাদেশের বরেন্দ্র আলেম কত সম্মান করেছে আমাদেরকে। তারা এখন বলেছে যে আলেমদেরকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। ইমাম মুয়াজ্জিনদের তাদের বিএনপি ক্ষমতা আসলে তাদের ভাতা দেবে, তাদেরকে বিভিন্ন ধরনের উচ্চ ভাতা দেবে। তারপর ফ্যামিলি কার্ড দেবে, প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা পাবে একজন মা তার পরিবার চলার জন্য। কৃষকেরা তারা কৃষি কার্ড পাবে, সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক, ঔষধ, বিভিন্ন ধরনের সুলভ মূল্যে ঋণ, সেচ ব্যবস্থা বিভিন্ন ধরনের পাবে। তারপরে স্বাস্থ্য চিকিৎসার জন্য প্রতিটি মা বাবারা তারা যাতে করে স্বাস্থ্য সচেতন থাকে, এটা টিম গঠন করে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। এবং প্রসূতি মাদের জন্য বাচ্চাদের যে শ্বাসকষ্ট হয় সেখানে সাপোর্ট দেবে মেডিকেল, এখানে গ্রামীণ জনপথে। মোটামুটি এই গ্রামীণ জনপথের চাকা কিন্তু সচ্ছল হবে, অর্থনৈতিক সমৃদ্ধি হবে, চাকরি হবে প্রায় 2 কোটি মানুষের, 1 কোটি মানুষের প্রথমেই চাকরি দেওয়া হবে। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের এলাকায় সবচেয়ে বেশি করে নিয়ে চলা, ঠিক কিনা? তাই আসুন এই চৈত্রকল ইউনিয়নের প্রতিটি মানুষ, প্রতিটি পরিবারের মানুষ যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, 12 তারিখের জন্য প্রস্তুত থাকবেন। 12 তারিখে ভোট সকালে যা দিবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে এই চৈত্রকল ইউনিয়নের যত সমস্যা আছে, আমরা দলমত বুঝি না, সব মানুষের কাজ করবো। আমাদের যারা বিপক্ষে থাকবে তারাও কাজ করা হবে, ঠিক আছে কিনা? সবাইকে নিয়ে কাজ করবো। আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা করবো না, করবো না, করবো না। তাই আসুন আজকে নেতা কর্মীদের কাছে আমার উদাত্ত আহ্বান, যারা আমাদের পক্ষে থাকবে না তাদের কাছে অনুরোধ করবেন, তাদেরকে সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে বিনয় ব্যবহার করবেন। আসুন একটা সুন্দর চৈত্রকল ইউনিয়ন আমরা বিনির্মাণ করি, ঠিক কিনা? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি কবুল করে, আমি আমার যোগ্যতা কর্ম দিয়ে আপনাদের মন জয় করবো। এবং আপনারা যদি আমার পাশে থাকেন, চৈত্রকল ইউনিয়নের প্রতিটি বাড়ি, প্রতিটি মানুষ আমার পাশে থাকেন, আমি আমার যোগ্যতা কর্ম দিয়ে অসম্ভবকে সম্ভব করবো ইনশাআল্লাহ। আজকের এই সভা নিঃসন্দেহে একটি বিশাল সভা, চৈত্রকলের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করি আজকের এই সভা। আজকে যারা আয়োজন করেছেন, যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে দিয়েছেন যে কিভাবে এই ইউনিয়নের বিজয় আপনারা হাতে নিতে পারবেন, তার একটা আজকের নমুনা দেখিয়ে দিয়েছেন। আর 12 তারিখে আপনারা ফাইনাল খেলা খেলে বিজয়টা আপনারা হাতে নেবেন, ধানের শীষের ভোটের বিজয়টা। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজক বৃন্দ, এই অঞ্চলের মানুষ, মা বোনেরা আজকে মিছিল মিটিং করে আসছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই মানুষগুলো যারা বসে আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞ, এই এলাকার ব্যবসায়ী মানুষগুলোর সাথে কৃতজ্ঞ, আলেম ওলামাদের কাছে কৃতজ্ঞ, সাংবাদিক ভাইদের কৃতজ্ঞ, সহযোগিতার কাছে কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো কিনা জানি না, মহান আল্লাহ তাআলা সেই শক্তি, সাহস, মনোবল যদি দেয়, আপনাদের মুখে হাসি একটু হলেও যদি আল্লাহ যদি আমাকে ফোটানোর জন্য সুযোগ সৃষ্টি করে দেয়, আপনাদের মনের কষ্ট, আপনাদের প্রত্যাশার জায়গা, একটা সংসদ সদস্য, একটা স্বপ্নের একটা সংসদ সদস্য আপনারা দেখতে চান, স্বপ্নের কাছাকাছি আমি যে আপনাদের মুখে হাসি ফোটানোর মহান আল্লাহ তাআলা সেই শক্তি, সাহস দেয়। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ যেমন হোক, বেগম খালেদা যেমন হোক, তারেক রহমান জিন্দাবাদ। এই মার্কা আছে, সবাই হাত তোলেন, মার্কা আছে। আপনাকে ঘুরান, তারেক রহমানকে দেখান, দেখতেছে তারেক রহমান। মার্কা আছে, এই কোন মার্কা? আরো জোরে, 1 নম্বরে বিপুল ভোটে, ঘরে ঘরে তারা বলে, এরা বলে বিপুল ভোটে পীরগঞ্জে জিতে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।